প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আমি কার্তিক চন্দ্র শিকদার, ছাগলনয় পাইলট বালিকা অনলাইন স্কুলের পক্ষ থেকে প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, শ্রদ্ধেয় অভিভাবক মণ্ডলী এবং যারা এই মুহূর্তে অনলাইন ক্লাসের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। চলুন আমরা এই ক্লাসে মনোযোগী হই। আর আমার প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের পদার্থবিজ্ঞান বই খাতা, প্রিয় শিক্ষার্থীরা, পদার্থ মাত্রাই কিসের তৈরি? ছোট ছোট কণার তৈরি। এই কণাগুলোকে আমরা কি বলে থাকি? পরমাণু। পরমাণুর অভ্যন্তরে কে থাকে? কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। একেবারে কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের বাইরে চারিদিকে বিভিন্ন অরবিটে কে থাকে? কক্ষপথে বাইরে কে থাকে? ইলেকট্রন। এর অভ্যন্তরে থাকে প্রোটন আর নিউট্রন। যখন একটা পদার্থকে আর একটা পদার্থ দ্বারা ঘর্ষণ দেওয়া হবে, তখন এই ঘর্ষণের ফলে কি হবে? একটা পদার্থের ইলেকট্রন আসক্তি বেশি থাকে, অন্য পদার্থের ইলেকট্রন আসক্তি কম থাকে। যার ইলেকট্রন আসক্তি বেশি থাকে সে অন্য পদার্থ থেকে ইলেকট্রন নিয়ে যাবে। আর প্রসঙ্গত আমাদের জানা দরকার হলো, একটা পদার্থের যতটা ইলেকট্রন থাকে ঠিক ততটা প্রোটন থাকে। আর ইলেকট্রন আধানে চলে আসলাম আমরা। আধান বলতে আমরা সেই বস্তুকে বুঝি যা হলো প্রাথমিক যে কণিকা, সেই কণিকার যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এদের মৌলিক এবং বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম। কিন্তু ইলেকট্রনের আধান ঋণাত্মক, আর প্রোটনের আধান ধনাত্মক। নিউট্রন আধান নিরপেক্ষ। এবার যদি আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, কাঁচকে রেশম দ্বারা ঘর্ষণ দেয়। এর আগে আরেকটু জেনে নাও, এক একটা পদার্থের ইলেকট্রন প্রোটন সংখ্যা এক এক রকম থাকে। কাঁচকে যদি আমরা রেশম দ্বারা ঘর্ষণ দেই, রেশমের ইলেকট্রন আসক্তি বেশি কাঁচের থেকে। তাই রেশম করবে কি? কাঁচ থেকে ইলেকট্রন নিয়ে নিবে। যখনই কাঁচ থেকে ইলেকট্রন নিয়ে নিবে, তখন এটা যদি কাঁচ হয় আর এটা যদি রেশম হয়, যদি ঘর্ষণ দেয়, তাহলে কাঁচ থেকে ইলেকট্রন ঋণাত্মক লিখলে আমরা বুঝবো কাঁচ থেকে ইলেকট্রন চলে যাবে কোথায়? রেশমে। রেশমের যে ইলেকট্রন প্রোটন আছে তা তো আধান নিরপেক্ষ অবস্থায় ছিল। এইবার কাঁচ থেকে যদি ইলেকট্রন চলে যায়, যদি 6টা ইলেকট্রন চলে যায়, এখানে 6টা প্রোটন বেশি হয়ে যাবে, তার ইলেকট্রন থাকবে না। ফলে কাজ হয়ে গেল কোন আধানে আহিত? ধনাত্মক আধানে, কারণ প্রোটন বেশি আছে। আমি আর অন্য যেগুলো দেখাচ্ছি না তারা আছে নিরপেক্ষ, মানে যতটা ইলেকট্রন ততটা প্রোটন যদি থাকে তাহলে ধনাত্মক ঋণাত্মকে চার্জিং হয়ে যায়। তাহলে এ হলো ধনাত্মক আধানে আহিত, এ হলো ঋণাত্মক আধানে আহিত। এই ধনাত্মক এবং ঋণাত্মক আধানে আহিত বস্তুর মধ্যে যদি আমরা কোনো পরিবাহী তার দিয়া, আরেকটু বলে রাখি,
এই যে আলাদা আলাদাভাবে ধনাত্মক এবং ঋণাত্মক আধানে আহিত হলো, এই অবস্থায় এদের আধান আছে কিন্তু আধান চলাফেরা করতে পারছে না, একে আমরা স্থির তড়িৎ বলে থাকি। আর যদি এই আহিত বস্তুদ্বয়ের মধ্যে কোনো পরিবাহী তার দ্বারা সংযোগ করি, এটা হলো পরিবাহক, পরিবাহক দ্বারা সংযোগ করি, তাহলে ইলেকট্রন এখান থেকে এদিকে প্রবাহিত হবে। আর ইলেকট্রন প্রবাহিত হওয়ার ফলে এদিক থেকে এদিকে তড়িৎ প্রবাহ হবে। আর তার ফলে এইখানে যে ধর্মের সৃষ্টি হবে, যে এই যে তড়িতের চলাফেরা শুরু হলো, একে আমরা কি বলে থাকবো? চলতড়িৎ। তো আজকে আমাদের পাঠের বিষয় হলো চলতড়িৎ। আর প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে এখানে চলতড়িৎ আছে, তাই আমি এখানে তোমাদের জন্য পাঠ শুরু করেছি। এবার চলো আমরা একটু এটারে নিয়ে নেই, তোমাদের বইয়ের সাথে সম্পর্ক করি। এটা আহিত বস্তু আছে, আর একটি পদার্থ আমরা নেই অনাহিত। আমরা একটা আহিত বস্তু নেই, যে ধনাত্মক আধানে আহিত আছে, এ, আর একটি অনাহিত বস্তু বি। এবার যদি পরিবাহী তার দিয়ে সংযোগ করে দিই, তাহলে চার্জের প্রবাহ হবে। এই চার্জের প্রবাহকে বলা হয় তড়িৎ প্রবাহ। এটা পরিবাহক, চার্জের প্রবাহকে বলা হয় তড়িৎ প্রবাহ। কিন্তু এখানে আমরা বলতে পারি এই ধনাত্মক চার্জ আর এটা ঋণাত্মক, এটা অনাহিত বস্তু, তাহলে এদের ভিতরে কতক্ষণ প্রবাহ চলবে? যতক্ষণ পর্যন্ত দুটোর ভিতরে বিভব সমান না হয়। এটা এখান থেকে যদি ইলেকট্রন এখানে আসতে থাকে, তাহলে বিদ্যুৎ প্রবাহ এখান থেকে এখানে হবে। আর আস্তে আস্তে এখানে যে কটা আছে তার 50%, অর্ধেকটা এদিকে গেল, আর অর্ধেকটা এদিকে থাকলে তখন দেখো দুপাশের বিভব সমান হয়ে গেল। যখন বিভব সমান হয়ে যাবে তখন আর তড়িৎ প্রবাহ চলবে না। তাই তড়িৎ প্রবাহ সাধারণ সংজ্ঞা আমরা দিতে পারি কোন পরিবাহকের মধ্য দিয়ে টি সময়ে কিউ পরিমাণ আধান পরিবাহিত হলে একক সময়ে যে একক সময় কত হবে? টি সময়ে কিউ, তাহলে একক সময় হবে কিউ বাই টি, যে আধান পরিবাহিত হয় যে কোনো পরিবাহকের মধ্য দিয়ে, তাই তা ই তড়িৎ প্রবাহ। একে আই দ্বারা সূচিত করা হয়,
এবং তাই হলো I ইকুয়াল টু কিউ বাই, তড়িৎ প্রবাহের একককে এম্পিয়ার বলা হয়। একক, তড়িৎ প্রবাহের একক এম্পিয়ার। একক হলো এম্পিয়ার। চলো আমরা একটু দেখি। এই 1 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ বলতে আমরা কি বুঝি? 1 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি এ থেকে বিতে বিতে 1 সেকেন্ডে, একক সেকেন্ডে বা 1 সেকেন্ড লিখলে হতো, একক সেকেন্ডে 1 কুলম্ব ধনাত্মক চার্জ যাওয়া। যার প্রকৃত অর্থ বি থেকে এ তে 1 কুলম্ব ঋণাত্মক চার্জ আসা। তাহলে আমরা যে জিনিসটা বুঝলাম তা হলো তড়িৎ প্রবাহের দিক হবে ইলেকট্রন প্রবাহের দিকের বিপরীত, অর্থাৎ দিক ইলেকট্রন প্রবাহের দিকের বিপরীত। তড়িৎ প্রবাহের দিক হবে ইলেকট্রন প্রবাহের দিক এর বিপরীত। ইলেকট্রন এদিক থেকে এদিকে আসবে ইলেকট্রন, আর তড়িৎ প্রবাহ এদিক থেকে এদিকে। প্রিয় শিক্ষার্থীরা, এবার চলো আমরা আর একটু অগ্রসর হই। এই তড়িৎ প্রবাহ কিসের কিসের উপর নির্ভর করে আমরা একটু জানি। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম এর তাড়িতিক অবস্থা হলো বিভব, এটাও তাই। একটা উচ্চ বিভব আর একটা থাকবে নিম্ন বিভব। এটা ধনাত্মক নিয়েছিলাম, এর বিভব যদি বেশি থাকে এটা নিম্ন বিভব, এর বিভব যদি কম থাকে তাহলে ইলেকট্রন প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাবে। এই যে ইলেকট্রনের প্রবাহটা এটা নির্ভর করে বিভব পার্থক্যের উপর। বিদ্যুৎ প্রবাহ নির্ভর করে একে বিভব পার্থক্যের উপর। যে পরিবাহক পরিবাহকের প্রস্থচ্ছেদ ও উপাদানের উপর। আর নির্ভর করবে তাপমাত্রা।
তিনটে জিনিসের উপর নির্ভর করবে। প্রস্থচ্ছেদ যত বেশি হবে বিদ্যুৎ প্রবাহ তত বেশি হবে, আর উপাদানের রোধের ব্যাপার আছে, সেটা আমরা পরে জানবো। বিভব পার্থক্য যত বেশি হবে তত বেশি বিদ্যুৎ প্রবাহ। এখন যদি তাপমাত্রা নির্দিষ্ট থাকে, স্থির থাকে, কোনো জায়গায় স্থির তাপমাত্রার উপর আর নির্দিষ্ট উপাদান, তাপমাত্রা স্থির, তাপমাত্রা স্থির, উপাদান নির্দিষ্ট, নির্দিষ্ট থাকলে যদি এই বস্তুর বিভব হয় VA এবং এই বস্তুর বিভব হয় VB, তাহলে বিভব পার্থক্য V সমান, এবং VA is greater than VB হয়, তাহলে বিভব পার্থক্য V হবে VA মাইনাস VB, এবং তড়িৎ প্রবাহ হবে এ বস্তু থেকে এ বস্তুর দিকে। জার্মান বিজ্ঞানী জর্জ সাইমন ওহম উনি বললেন কি, যদি তাপমাত্রা স্থির থাকে এবং উপাদান নির্দিষ্ট হয়, তাহলে কোনো দুটো ভিন্ন বিভব পার্থক্যের দুইটি বস্তুর মধ্যে যে তড়িৎ প্রবাহ, সেই তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের সমানুপাতিক। একে কুলম্বের সূত্র বলা হয়। আমরা কি পেয়ে গেলাম? তাপমাত্রা যদি স্থির থাকে এবং উপাদান নির্দিষ্ট থাকলে বিভব পার্থক্য তড়িৎ প্রবাহের সমানুপাতিক। অর্থাৎ I is proportional to V। তাহলে আমরা এই সমানুপাতিক চিহ্ন উঠানোর জন্য কি ব্যবহার করতে পারি? I equal to GV। G হলো রোধের ব্যস্তানুপাতিক, G রোধ R এর ব্যস্তানুপাতিক। সুতরাং R equal to 1/G, অর্থাৎ G equal to 1/R। তাহলে I সমান আমরা কি লিখতে পারি? G হলো 1/R into V, V/R। I equal to equals V/R। আমরা একটু মজা দেখতে পারি এখানে। মজাটা হলো I সমান V/R, তাহলে 1 equal to কত হবে? V/I V/I গুণ R। প্রিয় শিক্ষার্থীরা, এই V/I গুণ R এর উপর নির্ভর করে আমরা কি বের করতে চাই সেটা পাবো। কি বের করতে চাই? আমরা যদি I বের করতে চাই, তাহলে I equal to হবে I equal to হবে V/R। আমরা যদি R বের করতে চাই, তাহলে V/I গুণ, জিজ্ঞাসাবোধক চিহ্ন দিলাম, আমরা কি বের করতে চাই? R বের করতে চাইলে R equal to V/I। এবার যদি আমরা V বের
বার করতে চাই তাহলে হবে ভি ইকুয়াল টু আই গুণ আর। অর্থাৎ আমাদের এই তিনটা অজানা রাশির যে কোনো দুটো থাকলে আর একটা আমরা বের করে নিতে পারি। এভাবে আমরা গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। আমি জিজ্ঞাসাবোধক চিহ্ন দিয়েছি, বইতে আঙ্গুল দিয়েছে, কিন্তু জিজ্ঞাসাবোধক চিহ্ন দেওয়ার অর্থ দাঁড়ালো আমরা যেটা চাই সেটা সমান বাকিটা, যেটা চাই সেটা সমান বাকিটা, যেটা চাই সেটা সমান বাকিটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এ পর্যন্তই। তোমরা মূল বইটা নিয়ে পড়বে, এর সাথে 2010-এর যে সংস্করণটা আছে সেটা নিবে, সেটা নিয়ে তারপরে একটু দেখবে, দেখলে বুঝবে টোটাল পুরো ব্যাখ্যাটা। আর তোমাদের যেটা বাড়ির কাজ থাকবে সেটা হলো মূল বই পড়া, মূল বইয়ের আলোচনা অংশ পড়া। সকলে ভালো থেকো, সুখে থেকো, সুস্বাস্থ্য রক্ষা করে চলবে, এই কামনা করে আজকের মতো অনলাইন ক্লাস এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে।